অভিসারে আসছে রাত্রি 10টায়, প্রতিবারে কবিতায়, রবিবার গল্পে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 22 বছর। খবরের কাগজের অফিসে সন্ধ্যার পর আড্ডা চলছিল। তরুণ শব্দটার ওপর ভয়ানক জোর দিয়ে কথা বলা তখন দিন কত খুব চলেছিল। সেই সময়কার ব্যাপার। তরুণ সাহিত্যের ভবিষ্যৎ, তারুণ্য, তরুণ দৃষ্টিভঙ্গি, তরুণ সমিতি, তরুণের অভিযান, তরুণের জয়যাত্রা, মাসিক পত্রিকা ও কথা সাহিত্য তখন তরুণ বায়ুগ্রস্ত। ওদিকে পরশুরাম তখন কচি সংসদ গল্প লিখলেন। তা নিয়ে দুটো দলের সৃষ্টি হলো। একজন বললে, আহ কি ঠোকায় ঠুকেছে। আর একজন বললে, যাদের নিজেদের জীবনের পুঁজি বহুকাল ফুরিয়েছে, যাদের প্রাণের তারে মরচে ধরেছে, তারা তরুণের মনকে বুঝবে কেমন করে। সমস্ত মোহে গ্রাস করতে ছুটেছে তরুণের জয়রথ চক্র। তার উদ্দাম অশান্ত বেগের সামনে দাঁড়াবার ক্ষমতা ধরে তাদের সঙ্গে সমান তালে পা ফেলে চলবার স্পর্ধা রাখে কোন ওল্ড ফসিল, ইত্যাদি ইত্যাদি। মোটের ওপর শেষের দলটায় বেশি পুষ্ট। তরুণের বিরুদ্ধে যারা কথা বলছিল চেয়ে দেখলুম তারা সকলেই মধ্যবয়সী। অপরপক্ষে তরুণ ও প্রৌঢ় দুই আছে, এবং স্বয়ং সম্পাদক যিনি 60 বৎসরের বৃদ্ধ হলেও তিনি ছিলেন তরুণের সপক্ষে। কাগজের অফিস থেকে বার হয়ে এসে একটা পার্কের বেঞ্চিতে বসলুম। মনটা খারাপ হয়ে গেল। সত্যি তরুণেরাই জয়ী, কিন্তু সে বয়সটাকে বহুকাল হারিয়েছি। মাথার চুল ছোয়ানা আন্দাজ পাকা। পরিচিত ছোকরার দল সামনে বিড়ি সিগারেট খায় না। হঠাৎ সামনাসামনি হয়ে গেলে বিড়ি মুখে থাকলে তাড়াতাড়ি ফেলে দেয়, সমীহ করে কথা বলে। আর বয়োবৃদ্ধ লোকের পরিচয় দিতে গেলেই বলে, আগে তার বয়স হয়েছে, ওই প্রায় আপনার বয়সী হবেন। তা সে কি জানে 40, কি জানে 50, আমার বয়সী, তাও প্রায়, অর্থাৎ আমি বড়। কারণ 20, 22, 25 বয়সের ছোকরারা 40-এ আর 50-এ বিশেষ কোনো তফাৎ দেখে না। এদিকে বাড়িতেও বড় সংসার, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে বাবা বাবা অনবরত শুনতে শুনতে মনটাও অনেকটা গম্ভীর প্রবীণত্বের দিকে ঝুঁকে চলেছে বই কি। ছোট মেয়েটা কাছে এলেই বলে, বাবা তোমার পাকা চুল তুলে দেব না। মনটা খারাপ হওয়ারই কথা বটে। রাত ক্রমে বেশি হলো। পার্কের মধ্যে কুলপি বরফওয়ালা হেঁকে যাচ্ছে। মোড়ের মাথায় বেলফুলের মালা বিক্রি হচ্ছে। রাস্তায় লোক চলাচল ক্রমে কমে আসছে। জ্যোৎস্না রাত, চাঁদ ভাঙা মেঘের মধ্যে লুকোচুরি খেলছে। কত বছর বয়সের মানুষকে ঠিক তরুণ বলা চলে? 19 থেকে 32, না 18 থেকে 28, না 20 থেকে 25? এ বয়স একদিন আমারও ছিল, ওর চেয়েও কম ছিল। কিন্তু তখন কেউ বলে দেয়নি যে আমি তরুণ বা তার জন্যে একটা কিছু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়,
তার উল্টোটাই শুনে এসেছি চিরকাল। কখনো বুঝতে পারিনি যে আমার বয়স অল্প। সেই কথাটাই আজ রাত্রে আমার বেশি করে মনে এলো। ছেলেবেলায় আমি ছিলাম খুব রোগা শীর্ণ, অসুখে ভুগতাম বছরে 9 মাস। হাতে তাবিজ কবজ, গলায় আমড়ার আঁটি, কোমরের ঘুনসিতে বাদুর নখ, সমস্ত দেহে নানা ধরনের বাধা ও গণ্ডি। মৃত্যু যাতে হঠাৎ ডিঙিয়ে এসে আমাকে নিয়ে না পালায়, এই কারণে স্কুলে ভর্তি হতে হয়ে গেল দেরি। যে ক্লাসে গিয়ে ভর্তি হলুম সেই ক্লাসের মধ্যে আমি বড়। সকলে আমাকে ডাকতে লাগলো কানুদা বলে, কিন্তু প্রথমে তখনটা বুঝতে পারিনি যে আমার বয়সটা এমন বেখাপ্পা গোছের বেশি। একদিন হলো কি, তখন মাস 2 ভর্তি হয়েছি। মামার বাড়ি যাওয়াতে দিন 3 স্কুল কামাই হলো। তারপর যেদিন স্কুলে গেলাম, ফণি মাস্টারের ক্লাসের পড়া হলো না। ফণি মাস্টার আমার চুল ধরে টেনে বললে, বুড়ো ধাড়ি কোথাকার, শিং ভেঙে বাছুরের দলে মিশেছে, আবার স্কুল কামাই করে। ছেলেরা অনেকে খিলখিল করে হেসে উঠল আমার দুর্দশায় খুশি হয়ে। বাবার আপিসের পেন্সিলের ও পেন্সিল ঘষার রবারের প্রত্যাশা রাখত যেসব ছেলে, তারাই চুপ করে রইল। এই আমি প্রথম জানলাম যে আমার বয়স বেশি। এর আগে কেউ আমাকে এই কথা বলেনি। বাড়িতে দিদি ছিলেন আমার চেয়ে বড়। মা বাবা এদের মুখে কখনো আমার বয়স সম্বন্ধে শ্লেষসূচক কোনো কথা শুনিনি। কিন্তু আজ থেকে আমার ধারণা বদলে গেল। তখন বুঝলাম কেন ক্লাসের ছেলেরা আমায় কানুদা বলে ডাকে। এবং এই দিনটি থেকে ক্লাসের পড়া না বলতে পারার অক্ষমতার চেয়েও আমার বয়সের লজ্জায় সব সময় সংকুচিত হয়ে থাকতুম। ফণি মাস্টারও কি প্রতিবারই প্রতি পদে পদেই আমার সে গোপন লজ্জা, যা আমি লোকচক্ষু থেকে লুকিয়ে রাখতে প্রাণপণ করি, তাই ঢাক পিটিয়ে সকলের সামনে প্রচার করবে, আর আমার সে অত্যন্ত নিভৃত গোপন ব্যথার স্থানে কারণে অকারণে আঘাত করবে নির্মমভাবে। এইদিকে বয়সের তুলনায় আমি একটু লম্বা ছিলাম। একদিন গ্রামারের কি ভুল বার হতেই ফণি মাস্টার বললেন, না, এ ধাড়ি ছোড়াটাকে নিয়ে আর পারা গেল না দেখছি, বলে গোঁফ দাঁড়ি যে লতিয়ে চললো, এখনো নাউনের পরচিন শিখলে না। আমার চোখে লজ্জায় অপমানে জল এলো। আমার মনে হলো বাস্তবিকই আমার বয়স বেশি। তাতে নিচের ক্লাসের ছোট ছোট ছেলেদের সঙ্গে পড়া আমার পক্ষে লজ্জার কথা। প্রতিদিন ওদের চোখের সামনে আমি এরকমভাবে বকুনি খেতে আর পারিনি। বিশেষ করে ওই ছোট ছোট ছেলেরা যারা আমায় দাদা বলে ডাকে, তাদের সামনেই আমার এই অপমানের লজ্জা অসহ্য। বাড়ি গিয়ে মাকে লাজুক মুখে বললুম, আমি আর স্কুলে পড়ব না মা, আমার ক্লাসের ছেলেরা ছোট ছোট, আমার লজ্জা করে ওদের সঙ্গে পড়তে। মা অবাক হয়ে বললেন, কেন রে, তোর বয়স কত হয়েছে? তুমি বলো না কত হয়েছে? এই 13ই পড়বি আষাঢ় মাসে, 12 বছর 9 মাস চলছে। ও বয়সে কেউ বুঝি 6th ক্লাসে পড়ে? না, তুমি একেবারে বুড়ো হয়ে গিয়েছো, তোমার দাঁত পড়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে, তুমি কি আর 6th ক্লাসে পড়তে পারো? পাগলা একটা কোথাকার। মায়ের কথায় আমার মনের সন্দেহ দূর হলো না।
নিজের ছেলেকে কেউ ছোট দেখে না, ওরাই আমায় ছোট বলেন। কই, আর তো কেউ বলে না। হায়, আমার সে ১৩ বছর বয়সের শৈশব, এখন সেই কথা ভাবি। বয়স আর কমল না, বেড়েই উঠতে লাগলো। বাকি বছরের মধ্যে আমার চেয়ে বড় কোনো ছেলে এসে ভর্তি হলো না আমার ক্লাসে। আমি সকলের দাদা রয়ে গেলুম। এরপরে ক্লাসে আমি পড়াশুনোতে খুব ভালো হয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে উঠতাম, কিন্তু তাতে আমার গৌরব বাড়ল না। আমি সকলের চেয়ে বয়সে বড়, আমি পড়াশোনাতে ভালো করব, এতে বাহাদুরিটা কি? এই সময় আবার আমার গোঁপ বেরুলো একটু একটু, সেই ড্রেডেড গোঁপ, যার কথায় চিরকাল খোঁচা খেয়ে আসছে। যখন সত্য সত্যই সেটা বেরুলো, তখন মরিয়া হয়ে সহ্য করলাম। প্রথম প্রথম বড় লজ্জা হতো, শেষে সয়ে গেল। একবার আমাদের ওখানে রামেন্দু বাবু উকিলের বাড়িতে তার ভাগ্নে এলো। তার নাম প্রসাদ, কলকাতায় কলেজে বিএ পড়ে। খুব ভাব হয়ে গেল তার সঙ্গে। হঠাৎ কথায় কথায় একদিন সে তার বয়স বললে ১৯ বছর। আমি মনে হিসেব করে দেখলুম আমারও ওই বয়স, অথচ আমি এবার ম্যাট্রিক দেব, আর ও পড়ে বিএ থার্ড ইয়ার ক্লাসে। ক্লাসের সবাই ঠিক বলে আমার বয়স বেশি, আমি যে পড়াশুনোতে ভালো করব, এ আর বিচিত্র কি? ম্যাট্রিক দেবার সময়ে হেডমাস্টারের কাছে ফর্ম লিখবার সময় অন্য সব ছেলে লিখলে ১৬-১৭। ধীরেন বলে একটা ছেলে ১৬-র চেয়েও কম বলে তাকে হেডমাস্টার পরীক্ষা দিতেই দিলেন না। আর আমি লজ্জায় মুখ নিচু করে কান লাল করে বয়সের জায়গায় লিখলুম ১৯ বছর কমাস। এমন বিড়ম্বনাতেও মানুষ পড়ে। এই সময় আমি আর এক দুর্ভাবনায় পড়ে গেলুম। অনেক দিনে আমার ৮-৯ বছর বয়সে আমার মামা এসেছিলেন আমাদের বাড়িতে। তার গোঁপ বেরিয়েছিল, খুব লম্বা চওড়া। তাকে আমার খুব বড় বলেই মনে হতো। আমি তার বুকে হেলান দিয়ে বসতাম। সে সময় আমাকে কাঁধে পিঠে করে নিয়েও কত খেলা করেছেন। তখন শুনেছিলাম মার মুখে যে মামার বয়স ২২ বছর। উহ, সে কত বয়স! তার দিকে তখন ভাবতেই পারতুম না। আমার শৈশব মনের জগতের অনন্তকাল সমুদ্রে ২২ বছর বলে একটা পরিচিত একটা সুদূর দ্বীপ, আমার বয়োবৃদ্ধ মামা ছিলেন সেই দ্বীপের অধিবাসী। তার ওদিকে কি আছে আমি জানতাম না, ভাবতেও চেষ্টা করিনি তখন। সেই থেকে ২২ বছরের সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে যার বয়স ২২ বছর তার জীবন ফুরিয়ে এলো। এই ম্যাট্রিক দেবার বছরে আমার হঠাৎ মনে হলো আমার বয়স ২০-তে পড়বার আর দেরি নেই, এবং সেই ভীষণ ২২ বছরে আসবার দেরি মাত্র ২টি বছর। আরও মুশকিল বাঁধল এই যে এতদিন ছিল গোঁপ, এইবার আমার এমন অবস্থাতে এসে পৌঁছতে হলো যে দাড়ি না কামালে আর চলে না। গোঁপ ও দাড়ি দুই হলো। গোঁপ, দাড়ি এবং ২০ বছরে পা দেবার দেরি মাস কতক মোটে। আর তারপরে বছর ২ পরেই ২২ বছর। কিন্তু তখনকার ২ বছর অনেক সময়, আজকালকার মতো নয়। মন ছিল চিন্তাশূন্য, স্ফূর্তিবাজ, কৌতুকপ্রিয়।
2 বছর আসতে দেরি হয়ে গেল। এলো 22 বছর, চলেও গেল। তখন যদি কেউ বলতো যে আমার বয়স কম, 22 বছর আর এমন কি বয়স, তা হলেও হয়তো তার কথা আমার বিশ্বাস হতো না। যেমন 12 বছর বয়সে বিশ্বাস করিনি মায়ের কথা যে আমি ছোট, কিন্তু আসলে সে কথা আমাকে কেউ বলেওনি, বরং আরও একটা ঘটনায় তার উল্টো কথাটাই একবার শুনলাম। 23 বছর বয়সে আমার বিবাহের জন্য কোথা থেকে একটা সম্বন্ধ এলো। আমি তখন 3rd ইয়ারে পড়ছি। ঘটক আমাকে দেখে বললে, ছেলের বয়স একটু বেশি না? বাবা সামনে বসে বললেন, কোথায়, এই তো মোটে 23। আমি ভাবলাম বেশ তো, বাবা ওরকম কথা কেন বললেন? ছি, ওরা কি মনে ভাবলে, মোটে 23 মানে কি? সেই থেকে আমার বিশ্বাস হলো যে বিবাহ করবারও আমার বয়স আর নেই। ঘটক নিশ্চয় আমার লম্বা চওড়া মূর্তি দেখে আমার বয়স বেশি আন্দাজ করেছিল। 23 বছরের অনুপাতে আমার চেহারা বড় ছিল, কিন্তু আমার সেই থেকে বিশ্বাস দাঁড়ালো অন্যরকম। 24, 25, 26, 27, 28, 30 বছর বয়সে যেদিন পড়লাম সেদিন থেকে মনে হলো এখন থেকে গম্ভীরভাবে চলাফেরা করতে হবে। সাদা রং ছাড়া অন্য রঙের জামা পরা তো অনেক দিনই ছেড়ে দিলাম। এখন থেকে ছোট বড় চুল ছাঁটা পর্যন্ত ছেড়ে দিলাম। তখন থাকতাম পাড়া গাঁয়ে, সেখানে কেউ কোনোদিন কথা বলেনি যে আমার বয়স খুব বেশি, এমন কিছু নয়। পাড়া গাঁয়ে কি পুরুষ কি স্ত্রীলোক 30-এর পরেই বৃদ্ধতে পৌঁছয়। মনে তো বটেই, চেহারাতেও খানিকটা বটে, কারণ আমাদের মুখশ্রীকে আমরা অহরহ গড়ছি আমাদের ভাব ও চিন্তার দ্বারা। যেমন ভাস্কর বাটালি দিয়ে মূর্তির মুখ গড়ে, এদের প্রভাব আমাদের মুখশ্রীর ওপর অনেক বেশি। অন্তরের তারুণ্য মুখশ্রীতে তো বটেই, সারা দেহের ওপর প্রভাব বিস্তার করে, এমনকি দৈহিক স্বাস্থ্যের ওপরও। বাল্যের কত সুন্দর মুখ ছেলেকে যৌবনে হতশ্রী হীনশ্রী হতে দেখেছি শিক্ষার ও কালচারের অভাবে। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে কত লোকেরও দেখেছি বিধাতা যেন তাদের দেহ ও মুখশ্রীকে কি চোখের দৃষ্টি পর্যন্ত ভেঙে গড়েছেন। এসব অবান্তর কথা যাক, তারপর আজ এতকাল পরে যখন 50-এর কোঠার বয়স চলছে, কাগজপত্রে লোকের মুখে শুনি 20 বছর বয়স থেকে তরুণের বয়সের নাকি শুরু। মোটের ওপর 22 বছরটা যে নিতান্ত তরুণ বয়স এতকাল পরে তা বুঝছি খুব ভালো করেই, কারণ আমার বড় ছেলেরই প্রায় হতে চলেছে ওই। কিন্তু শুনলাম কখন, যখন বয়োবৃদ্ধ ভীষ্ম পিতামহ মর্তধামে ফিরে এলেও আর আমাদের তরুণ বলতে সাহস করবেন না, স্নেহপরবশ হয়েও নয়। লোক লজ্জার ভয়ে একটা আছে তো। হায় রে, আমার 22 বৎসরের প্রথম যৌবন, তুমি যখন এসেছিলে তখন তোমায় চিনিনি, তারপর পৃথিবী নিজের কক্ষপথে বহু দূরে চলে গিয়েছে সেদিনটির পরে। আজ আর তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে লাভ কি? কিন্তু মুশকিল এই যে তখন এ কথা বললেও বিশ্বাস করতুম না। একটা কথা মনে এলো। 24 বছর বয়সে একবার টুর্গেনেভের কোন একখানা বইয়ে পড়ি যে ভালোবাসা, প্রেম, রোমান্স সব তরুণদের জন্য। যৌবন ফুরিয়ে গেলে ওসবের দিন শেষ হলো। কথাটা পড়ে মনে বড় কষ্ট হয়েছিল।
এই জন্যে যে আমার আর সেদিন নেই। 22 বছরের গণ্ডি অনেক দিন ছাড়িয়েছি। যৌবন কত কাল শেষ হয়ে গিয়েছে। তাই বলছি, যদি কেউ এ কথা বলতো তখন যে আমার 22 বছরে তরুণ বয়সের অবসান নয়, সবে শুরু, এ কথা আমি বিশ্বাস করতুম না নিশ্চয়। মা তো 12 বছর বয়সে বলেছিলেন আমি ছেলে মানুষ। সে তো নিতান্ত বাল্যকাল। মায়ের কথা কি বিশ্বাস করেছিলাম?